শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদি। দুদিন আগের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের চাওয়া ছিল বাংলাদেশের যে ব্যক্তি 5ই আগস্টের পূর্বে খুন করেছে। এবার আবারও সেনাপ্রধানকে নিয়ে আলোচনা সামনে আসলো। সেনাপ্রধানকে নিয়ে আলোচনা যখন সামনে আসলো তখন প্রশ্ন দুটো সামনে আসলো। ডক্টর ইউনূসের সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে নাকি সেনা শাসনের দিকে যাবে বাংলাদেশ? কোন পথে বাংলাদেশ এগোচ্ছে? এদিকে আবার মহা বিপদে পড়ল ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ। ক্ষমতা হারানোর শঙ্কায় রয়েছে ডক্টর ইউনূস সহ উপদেষ্টার। এরই মাঝে সন্ধ্যায় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। কি কারণে প্রধান উপদেষ্টার এই বৈঠক, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। আমি যখন নিউজটি করছি তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি জরুরি বৈঠকে বসেছেন। এখন এটা নিয়ে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে যাবে 100%। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। কেউ কেউ বলছে যে 2025 সালের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় নিতে হবে। এখন আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, তাকে কি আপনার পদত্যাগ করাতে পারবে বা এই সরকারকে কি সরাতে পারবে? বিএনপির পক্ষ থেকে বর্তমান একের পর এক এই অন্তর্বর্তীকালীন সরকারের এগেইনস্টে পদক্ষেপ নিচ্ছে এবং আমরা এটা দেখতে চাই যে এই সরকারকে সরিয়ে বাংলাদেশের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, যারা মারা গিয়েছে, তাদের নাম ভাঙিয়ে এই সার্জিস হাসনাত এরা যে কত কোটি কোটি টাকা লুট করেছে সেটা আজ তাদের সামনেই উজাগর করাটা খুবই জরুরি হয়ে উঠে। যে রক্ত ডিঙিয়ে তারা এই ক্ষমতার স্বাদ নিচ্ছে, সেই রক্তের সাথে তারা কত বড় জালিয়াতি করেছে। ইউনূস যে বৈঠক করেছেন মোদির সাথে, সেখানে হাসিনাকে ফেরত চেয়েছেন, কিন্তু এই আওয়ামী লীগের এই কঠিন অবস্থার মধ্যে শেখ হাসিনাকে দেখা যাচ্ছে তিনি এখনো অনেক অ্যাক্টিভ আক্রমণাত্মক। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করবে ভারত, এমনটাই বিশ্বাস করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদি এক হয়ে গেছেন এবং তারা ইতিমধ্যে একটি বৈঠক পর্যন্ত করেছেন, যা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন। কিন্তু ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদি কি বৈঠক করলেন তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। তো বন্ধুরা, এবার নরেন্দ্র মোদি ও ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকে সেখানে কি হয়েছে তা নিয়ে থাকতেছে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদির মূলত কি বৈঠক হয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদি। দুদিন আগের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের চাওয়া ছিল বাংলাদেশের যে ব্যক্তি 5ই আগস্টের পূর্বে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, সেই খুনি শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বাংলাদেশে ফেরত আনতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশ সরকার এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চায়। নরেন্দ্র মোদি সম্মতি জ্ঞাপন করেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এটা বাংলাদেশের সমগ্র নাগরিকদের চাওয়া। বাংলাদেশের সমগ্র দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের মানুষের চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে, বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। যে পরিমাণ মানুষদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, সেটার জন্য সঠিক বিচার করে শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং চূড়ান্ত বিচার বাংলাদেশের আদালতে ফাঁসি, সেই ফাঁসি কার্যকরের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যই বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছে। আপনারা জানেন, বাংলাদেশে 5ই আগস্টের পরে এই বাংলাদেশের জনগণের মধ্যে যে বিষয়টি ঐক্যমত হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। বাংলাদেশের জনগণ 5ই আগস্ট বাংলাদেশকে বিজয় করেছে। বাংলাদেশের এই বিজয়ের মূল চেতনা ছিল আওয়ামী লীগের আধিপত্যবাদ, তারপরে পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদ, শেখ হাসিনার অবৈধ শাসন, এর সব কিছুর বিলুপ্তকরণ। বাংলাদেশের জনগণ যখন শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চায়, সেই মুহূর্তে শেখ হাসিনাকে পার্শ্ববর্তী দেশ আশ্রয় দিয়েছে। যখন পৃথিবীর কোনো রাষ্ট্র শেখ হাসিনাকে গ্রহণ করেনি, তখন পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং আশ্রয় দিয়ে একজন খুনিকে তাদের কাছে রেখেছে। বাংলাদেশের জনগণ সে কারণে বারবার মনে করে যে এই খুনিকে গত 16 বছর পর্যন্ত যেভাবে
প্রশ্রয় দিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত, ক্ষমতায় রেখেছে তারা, আজও তারাই তাকে আবার পেলে পুষে বড় করতে চায় এবং বাংলাদেশের সংঘাতের রাজনীতি চালু করতে চায়। কিন্তু আজকে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কুর্নিশ করে দাঁড়িয়েছিলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যখন বৈঠকে ডাকলেন এবং সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রবেশ করছেন, তখন নরেন্দ্র মোদী কিন্তু কিঞ্চিত বাঁকা হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে হাতগুলোকে কুর্নিশ করে তারপরে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওয়েলকাম জানালেন। তাদের ভারতের সকল উচ্চপদস্থ কর্মকর্তারা দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন। এটাই হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের লীলা খেলা। আজকের এই বাংলাদেশে আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আগাচ্ছেন, তিনি যে কোনো মূল্যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সকল অপরাধের বিচার কার্যক্রম করতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি। তবে বাংলাদেশের এই সময়ে ভারতের কাছে আমাদের একটাই প্রধান চাহিদা, সেটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দাও। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কূটনৈতিক সম্পর্ক আমি যদি জোরদার করতে চাই, তাহলে সবার আগে হচ্ছে আমার দেশের নাগরিকদেরকে যেই খুন করেছে তাকে আমাদের দেশে ফেরত আনতেই হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই, তিনি দায়িত্বহীন ভাষায় আজকের সেই নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যে আওয়াজ তুলেছেন, এটা অত্যন্ত দেশবাসীর জন্য, রাষ্ট্রের জন্য একটা মঙ্গলকর তিনি আহ্বান তুলেছেন। আজকে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সেখানে উপস্থিত হয়েছেন, তাকে দেখে তারা যেভাবে সম্মান জানিয়েছেন, এটার মাধ্যমে প্রমাণ হয় ভারতের সকল রাগ ঢাক শেষ হয়ে গিয়েছে। এখন ভারত যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক জোরদার করতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিভিন্ন দেশে সফর করছেন, বিশেষ করে চায়না সফর শেষ করেছেন, তখনই পার্শ্ববর্তী দেশের মাথা নষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদী বলেছেন, আপনার উপরে শেখ হাসিনা যেটা করেছে সেটা অন্যায় করেছে। শেখ হাসিনা আপনার উপরে যা করেছে সেটা আমরা মেনে নিতে পারি না। এই হচ্ছে তাদের ভাষা, এই হচ্ছে তাদের বক্তব্য। এখন তারা বুঝতে সক্ষম হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যে আচরণ করা হয়েছে সেটা কোনোদিন সঠিক ছিল না। আজকের এই শেখ হাসিনা বাংলাদেশের টুস করে ফেলে দিতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মনে আছে আপনাদের নিশ্চয়ই যে পানিতে চুবান দিয়ে তারপরে তাদেরকে তুলতে চেয়েছিল, আর একজনকে তো একদম টুস করে ফেলে দিয়ে মেরেই ফেলতে চেয়েছিল। কিন্তু আজকের এই বাংলাদেশের জনগণ দেখছে যে ব্যক্তি এত অহংকার দাম্ভিকতা দেখালেন, তিনি আজকের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন। বাংলাদেশের মানুষের কাছে এখন কিন্তু সেই পানিতে পড়া ডুবন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন সকলের কাছে হৃদয়ের আস্থাভাজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন। এর কারণ কি? কারণ তিনি এই বয়স্ক অবস্থায়ও দেশের জন্য লড়াই করে যাচ্ছেন, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার এই শেষ বয়সে এসে তিনি বাংলাদেশকে নতুন করে সাজাতে চাচ্ছেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভারত তাদের কূটনৈতিক জায়গায় কিছুটা হলেও পরিবর্তন করতে বাধ্য হচ্ছে এবং তারা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক রেখে সামনের পথ আগাতে চাচ্ছে। তবে আমি স্পষ্ট করে এই সরকারকে বলতে চাই, জনগণকেও বলতে চাই, ভারতকে বিশ্বাস করবেন না, নরেন্দ্র মোদীকে বিশ্বাস করবেন না। তারা যখন দেখছে যে তারা পরাস্ত হয়েছে, তারা যখন দেখেছে বিভিন্ন আন্দোলন করে তারা ব্যর্থ হয়েছে, যখন দেখেছে যে বিভিন্নভাবে চক্রান্ত করেছে আমাদের বাংলাদেশে শেখ হাসিনাকে ইনপুট করানোর জন্য, তখন তারা ব্যর্থ হয়ে এখন নতুন পলিসি আবিষ্কার করেছে, সেটা হচ্ছে তোষামোদের রাজনীতি। আবার নতুন পলিসি আবিষ্কার করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক বজায় রাখা। আমার সন্দেহ হয় এই সম্পর্কের মধ্য দিয়ে তলে তলে তারা ভিন্নভাবে ভিন্ন কিছু চিন্তা করতে পারে। সে কারণে ইউনূস সাহেব সহ সবাইকে সতর্ক থাকতে হবে। ওরা শেখ হাসিনাকে সহজেই ফেরত দেবে এই ভাবনাটা করাটাও আমাদের জন্য অন্যায় হবে। যদিও তারা দিতে চায়, যদিও তারা বলবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কোনো মূল্যে তারা শেখ হাসিনাকে এইরকম সস্তাভাবে বাংলাদেশে ফেরত দিবে না। কারণ যদি তারা বাংলাদেশে তাকে ফেরত দেয়, ওরা জানে যে শেখ হাসিনার অবস্থা কি দাঁড়াবে। গণভবনের তো ইট খুঁজে পাওয়া গিয়েছে, শেখ হাসিনার শরীরের পার্টসগুলো ঠিক মতো খুঁজে পাওয়া যাবে কিনা এটা নিয়ে তাদের কাছে তথ্য আছে। এটা বাংলাদেশের জনগণের চাহিদা। জনগণ তাকে পেলে কোনো অবস্থায় মুক্তি দিবে না, সে কারণে হয়তো তারা কোনো অবস্থায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে না। শুধু তাই নয়, এই শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের আরও গভীর ষড়যন্ত্র করতে চায় ভারত এবং তার পার্শ্ববর্তী তাদের সকল লওয়াকাণ্ডা যারা রয়েছেন তারা। সে কারণে শেখ হাসিনাকে ব্যবহার করতে তারা চায়।
আমি সে কারণে মাঝে মাঝে মনে করি যে এই শেখ হাসিনাকে হয়তো তারা ফেরত নাও দিতে পারে, না দেওয়ার কথাই। এবং এই শেখ হাসিনা আবার অনেক সময় আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ফেরত এনলেও আপনার যে অশান্তি, তার চাইতে যদি বিদেশে অবস্থান করে সেখানে বসে যা করে তাও তো অনেক সময় ভালো। তবে আমাদের বাংলাদেশের মানুষের ক্ষোভের অবস্থানটা এমন যে আমরা ওই ভালো চাই না, আমরা চাই তাকে ডেকে এনে বিচার করে, আমার ভাইয়ের রক্ত যেভাবে ঝরিয়েছে, আমার বোনের রক্ত যেভাবে ঝরিয়েছে, বাংলার মানুষের যেভাবে ক্ষতি সাধন করেছে, আমরা স্পষ্ট জাতির সামনে শেখ হাসিনাকে রাস্তায় দাঁড় করিয়ে বিচার করতে চাই, জনতার আদালতে বিচার করতে চাই, গণ আদালতে বিচার করতে চাই। আমাদের সেই বিচারে আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে। অতএব আমাদের এই আওয়াজ থাকবে, আমরা এই আওয়াজ চলমান রাখবো। আমরা ভারতের কাছে, নরেন্দ্র মোদীর কাছে আমাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশা আজকে যেভাবে ব্যক্ত করেছি আগামী দিনেও করব। আমি ভারতের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা কি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখবেন, নাকি আপনারা কোনো একটি ব্যক্তি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখবেন? যদি মনে করেন পররাষ্ট্রনীতিতে আপনারা সফল হতে চান, তাহলে আসুন বাংলাদেশের জনগণের মনের কথা, আবেগ বোঝার চেষ্টা করুন। জনগণ কি চায় সেটাকে বাস্তবায়ন করুন। জনগণ চায় শেখ হাসিনার বিচার, জনগণ চায় আপনারা তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দিবেন না। যদি আপনারা সেটা না করতে পারেন, তাহলে আপনাদের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনোদিন জোরালো হবে না। দেশের বান কেটে, মানুষের ক্ষতি করে, গণতন্ত্রকে ধ্বংস করে আপনারা আশায় থাকবেন আমরা আপনাদেরকে মেনে নিব, সেই সুযোগ আর হবে না। আমাদের এই বাংলাদেশে 5ই আগস্টের বিজয় শুধু আওয়ামী লীগকে পতনের জন্য নয়, বাংলাদেশের এই 5ই আগস্টের বিজয় হয়েছে ভারতের সকল আধিপত্যবাদের বিরুদ্ধে। অতএব আমরা সংগ্রাম করতে শিখে গিয়েছি, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আসুন শেখ হাসিনাকে ফেরত দিন, শেখ হাসিনাকে ফেরত দিয়ে প্রমাণ করুন আপনারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, মুক্তিকামী মানুষের পক্ষে এবং খুনি হত্যাকারীদের বিপক্ষে। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখে তারা প্রত্যেকেই জানে যে আমি এই জুলাই আগস্ট আন্দোলনের একজন কট্টর বিরোধী ব্যক্তি। কিন্তু আজ তাদেরকে অবাক করে দিয়ে আমি বলতে চাই যে এই ভিডিওটি আমি বানাতে বসেছি সেই জুলাই আগস্টে যারা মারা গিয়েছে, তাদের ভাষায় যারা শহীদ হয়েছে, এবং টিল ডেট যারা তিলে তিলে ধুকে ধুকে আজ মারা যাচ্ছে, তাদের হয়ে, তাদের সমর্থনে এই ভিডিওটি বানাতে বসেছি। তাদের হয়ে আজ আমি আওয়াজ তুলতে বসেছি। হয়তো রীতিমতো আপনারা অবাক হচ্ছেন যে ভাই, যে জুলাই আগস্টকে তুমি একেবারেই সমর্থন করো না, কট্টর বিরোধী, সেই জুলাই আগস্টে যারা নিহত হয়েছে তাদের সমর্থনে ভিডিও বানাতে বসেছো? হ্যাঁ দর্শক, এটা আজ অত্যন্ত জরুরি। কারণ এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, যারা মারা গিয়েছে, তাদের নাম ভাঙিয়ে এই সার্জিস হাসনাত এরা যে কত কোটি কোটি টাকা লুট করেছে, সেটা আজ তাদের সামনেই উজাগর করাটা খুবই জরুরি হয়ে উঠেছে। দর্শক, এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি একেবারে স্পষ্ট করে আমরা অনেকেই হয়তো ইতিমধ্যে এই ধারণাটা পোষণ করি, মানে জুলাই বিরোধী যারা আছে তারা হয়তো এই ধারণাটা পোষণ করে যে এই জুলাই আগস্ট ফাউন্ডেশন এবং এই জুলাই আগস্ট শহীদদের এই সব নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে এই সার্জিস হাসনাত এরা, এবং তাদের পার্টি অফিস চালাচ্ছে, সমস্ত কার্যক্রম চালাচ্ছে, গাড়ি বহর নিয়ে উড়ে বেড়াচ্ছে, এই সমস্ত টাকা দিয়ে তারা এই সব করছে। এগুলো আমরা সন্দেহ পোষণ করি, কিন্তু যারা এই জুলাই আগস্টের সমর্থনকারী জনগণ আছে তারা তো এমনটা সন্দেহ পোষণ করে না, তাই না? তারা তো মনেই করে না যে তাদের নাম ভাঙিয়ে এই তথাকথিত সমন্বয়করা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে তাদের রক্তের বিনিময়ে। এটা আজ প্রমাণ করা দরকার। এই যে একটা ভাই আজ মারা গিয়েছে, সেই ভাইটা কিভাবে মারা গিয়েছে, কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল, এবং সেই 5ই আগস্ট থেকে গুলিবিদ্ধ হয়ে আজ কেন মারা গেল, এই দীর্ঘ সময়কালে তার সাথে কি হয়েছে, কারা এসেছিল তার পাশে, কারা ছিল না তার পাশে, এই ঘটনাটি এখন আমি যখন আপনাদের সামনে উপস্থাপন করব, আমার আওয়ামী লীগ সমর্থিত ভাইদের জন্য নয়, এটা এই জুলাই আগস্টের চেতনা ধারণ করে যারা, এই জুলাই আগস্টের শহীদদের সম্মান করে যারা, তাদের জন্য এই ভিডিওটি, তাদের চোখ খুলে দেওয়ার জন্য এই ভিডিওটি, যে তাদের এই তথাকথিত নেতারা যে রক্তের উপরে মানে বসে এই ক্ষমতা, আজকে ক্ষমতার স্বাদ নিচ্ছে,
সেই রক্তের সাথে তারা কত বড় বেইমানি করেছে, যে রক্ত ডিঙিয়ে তারা এই ক্ষমতার স্বাদ নিচ্ছে, সেই রক্তের সাথে তারা কত বড় জালিয়াতি করেছে। দর্শক আসুন এই 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 ভাইয়ের গল্পটি আপনাদেরকে একটু শোনাই, তার মৃত্যুর কাহিনীটি। আপনাদের জুলাই শহীদ, এই এক শহীদের আজ শহীদ হয়েছে, 5ই আগস্ট শহীদ হয়নি, কিন্তু কিভাবে ধুকে ধুকে তার জীবনটা গিয়েছে এবং সেখানে জুলাই ফাউন্ডেশনের কি বক্তব্য সেটা শুনলেই আশা করি সব স্পষ্ট হয়ে যাবে। আর আপনাদেরকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হবে না যে দেখুন এদেরকে চিনুন, এদের মুখোশের আড়ালে যে ব্যক্তিত্বটা আছে, যে চরিত্রটা আছে চিনুন, দেখুন সাধারণ ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে কিভাবে এরা মানুষকে বোকা বানিয়েছে এবং ওই জুলাই শহীদদের নামে যে কোটি কোটি টাকা তোলা হয়েছে, সেই কোটি কোটি টাকা এই শহীদদের পিছনে খরচ করা হয়নি, সেই কোটি কোটি টাকা দিয়ে আজ তারা রাজনীতি করছে, গাড়ি বহরে চড়ে বেড়াচ্ছে। আসুন আপনাদেরকে শোনাই। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয় আহত পটুয়াখালীর বাউফল উপজেলার কিশোর আশিকুর রহমান। তার বয়স হচ্ছে 17। গতকাল শুক্রবারে সে মারা গিয়েছে। 3টি গুলির মধ্যে 2টি বার করা সম্ভব হলেও মাথায় একটি গুলি থেকে যায়, এই কারণে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছিল সে। গতকাল শুক্রবার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের দাবি, আর্থিক অনটনের কারণে যথাযথ চিকিৎসা করাতে পারছিলেন না তারা। ঘটনার শুরুয়াত এটা, এখনো অনেক আছে। জুলাই ফাউন্ডেশন আছে, তাদের বক্তব্য শুনে যান দাদা ভাইয়েরা, ভাইজানেরা, শুনে যান। আপনাদের নেতাদের কুৎসিত চিত্রটা দেখে যান। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসকেরা তার মাথা থেকে 2টি গুলি বের করতে পারলেও ঝুঁকি বিবেচনায় আরেকটি বের করতে পারেনি। এ কারণে পুরোপুরি সুস্থ হতে পারেনি আশিকুর। বিভিন্ন সময় জ্বর উঠত, মাথায় তীব্র ব্যথা হতো, অনেক সময় যন্ত্রণায় অচেতন হয়ে পড়ত সে। পরিবার জানায়, গত বুধবার আশিকুর অসুস্থ হয়ে পড়ে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেন। অর্থের অভাবে পরীক্ষা না করিয়েই বাড়িয়ে চলে যায় তারা। এমন অবস্থায় গতকাল আরও অসুস্থ হয়ে পড়লে দুপুর 12টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল 3:15টার দিকে তার মৃত্যু হয়। বিদেশে চিকিৎসার ব্যবস্থা করলে আশিকুরকে বাঁচানো যেত, এমনই ভাষ্য তার বাবাসহ সমস্ত পরিবারের। তার বাবা বলছেন যে 4 ভাই ও 1 বোনের মধ্যে সবার ছোট ছিল আশিকুর। আর্থিক অনটনের কারণে তার উন্নত চিকিৎসা করাতে পারেননি তিনি। নিজের রিক্সা ও একটি গরু বিক্রি করে সেই টাকা দিয়ে যতটুকু পেরেছেন তিনি চিকিৎসা করানোর চেষ্টা করেছেন। আশিকুরের বড় ভাই সোহাগ ইসলাম অভিযোগ করছেন, কেউ তার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসেনি। উন্নত চিকিৎসার অভাবেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে। আসছি আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামক এই ফ্রড ফাউন্ডেশন এই মৃত্যুর পর কি বলছে সেখানে আমরা আসছি, কিন্তু তার আগে একটু আমরা বুঝে নিই যে এই আশিকুরের পরিবারের সাথে কি ঘটনা ঘটেছে। আশিকুরের পরিবার 5ই আগস্ট থেকে আজ সে মারা গিয়েছে। মাথায় 3টে গুলি লেগেছিল, 2টো গুলি বার হয়েছে, 1টা গুলি বার হয়নি। কেন বার হয়নি? অসম্ভব ছিল কি সেটা? না, ডাক্তাররা উন্নত চিকিৎসার কথা বলেছিল কিন্তু সেটা তারা করাতে পারেনি। এর জন্য সে প্রায়ই সেই 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত প্রায়ই অসুস্থ হয়ে পড়তো এবং শেষবেশ এই 2 দিন আগে যখন তাকে চিকিৎসালয়ে নেওয়া হয় তখন পরিবারকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে বলা হয়, কিন্তু পরিবার তার বাবা যে রিক্সা ও যে গরুটা ছিল সেইটুকু বিক্রি করে সর্বশান্ত হয়ে গিয়েছে। ফলে সে তার ছেলের কোনো পরীক্ষা নিরীক্ষা করাতে পারে না, যার কারণে বাড়ি চলে আসতে হয় এবং পরের দিন মারা যায়। এবং তার পরিবারের তার বাবা তার ভাই অভিযোগ করছে যে উন্নত চিকিৎসা না করতে পারার কারণেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। তার উন্নত চিকিৎসার সাহায্যের জন্য কেউই এগিয়ে আসেনি, এটা তার পরিবারের অভিযোগ। সুতরাং আজ আপনাদের কাছে আমি এক আওয়ামী লীগ কর্মী হয়ে দাবি করছি,
এই ছোট ছোট যে শিশু, যে ছাত্ররা মারা যাওয়ার কারণে আপনারা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে যেভাবে দোষারোপ করেন, আমি মেনে নিচ্ছি, আমি বুঝতে পারছি আপনাদের অভিযোগ, আপনাদের ব্যথা যন্ত্রণা, কিন্তু আজ তো তার থেকেও বেশি অভিযোগ করা দরকার আপনাদের। এই সার্জিস হাসনাত নামক যে ধোকাবাজরা রয়েছে, যে তথাকথিত সমন্বয়করা রয়েছে, যারা আপনাদেরকে ব্যবহার করে নিজেরা এখন এসি ঘরে 5 স্টারে ডিনার করছে, আপনাদের রাগটা তো তাদের উপরে আরো বেশি চড়াও হওয়া দরকার। কারণ শেখ হাসিনা, আমি মেনে নিচ্ছি, শেখ হাসিনা সে স্বৈরাচারী শাসক ছিল, সে ক্ষমতায় থাকার জন্য এই গণহত্যা চালিয়েছে, সেটা তার ধর্মে বোঝা যাচ্ছে যে সে ক্ষমতায় থাকার জন্য এমনটা করেছে। কিন্তু এই নাহিদ, সার্জিস, হাসনাত এরা তো ধোঁকা দিয়েছে আপনাদেরকে, আপনাদের বুকে ছুরি মেরেছে। কারণটা আর বলে আপনাদের সময় নষ্ট করাতে চাই না, মনে ব্যথাও দিতে চাই না, কারণটা আপনারা বুঝতে পারছেন। কোটি কোটি টাকা এই শহীদদের জন্য তোলা হয়েছে, কোথায় গেল সেই কোটি টাকা? সেই কোটি টাকা আজও ব্যাংকে হিসেব রয়েছে। বন্যার ত্রাণের জন্য এত কোটি কোটি টাকা আজও ব্যাংকে পড়ে রয়েছে। এই জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনে এখান থেকে এত বস্তা টাকা, ওখান থেকে এত বস্তা টাকা এসেছে, সব আমরা হিসেব পেয়েছি, দেখেছি কত টাকা আছে। কিন্তু সেই টাকাগুলো কাদের পিছনে খরচা করা হচ্ছে? এত কোটি টাকা শহীদদের জন্য থাকা সত্ত্বেও কেন এই ভাইটা এইভাবে মারা গেল বিনা চিকিৎসায়? কেন তার বাবাকে তার শেষ সম্বল গরু আর অটোরিকশাটা বেচতে হলো? কেন তার ভাই আজ বলছে যে আমাদেরকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি? এই রক্তের উপরে ভর করেই না আজ এরা 5 স্টারে খাচ্ছে, গাড়ি বহর নিয়ে ঘুরছে, রাজনৈতিক দল তৈরি করে কোটি কোটি টাকা খরচা করতে পারছে, এত বড় নির্বাচনে এতগুলো প্রার্থী দিতে পারছে। এই রক্ত পার করে এসেই না তারা এটা করছে? এই শহীদ চেঁচিয়েই তো তারা রাজনীতি করছে, তাই না? তাদের রাজনীতি যে উজ্জ্বল হচ্ছে সেটা তো এই শহীদদের জন্য। আমাদের শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। কত বড় জোচ্চোর, কত বড় বাটপার এরা! আমাদের শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। কিন্তু আজ তাদের কারণেই তাদের ভাইয়েরা, আপনার ছেলে, আপনার ভাইয়েরা আজ তাদের কারণেই মাটিতে যাচ্ছে। এই ছেলেটা তো শহীদ হয়নি, এই ছেলেটা তো বেঁচে ছিল, শুধুমাত্র তাদের অবহেলার কারণে আজ তো এই ছেলেটা মাটিতে গেল, তাই না? তাহলে এদেরকে কি আপনি ক্ষমা করবেন? এদের বিরুদ্ধে আওয়াজ তুলবেন না? এরা তো শেখ হাসিনার থেকেও বেশি বাটপার, বেশি স্বৈরাচার। ক্ষমতায় যাওয়ার জন্য তারা কি করছে, কি করেছে, এখনো কি করছে? আসুন আপনাদেরকে জানাই যে এই জুলাই শহীদ ফাউন্ডেশন এখন কি বলছে। দর্শক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী তিনি বলছেন যে আশিকুরের পরিবারকে আর্থিক অনুদান পাওয়ার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এখন বুকের ছেলেটা মারা গিয়েছে, মারা যাওয়ার পর এখন স্মৃতি ফাউন্ডেশন বলছে যে তার ছেলে মারা যাওয়ার কারণে আর্থিক সহায়তা প্রদান করার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে। অথচ যখন ছেলেটা বেঁচে ছিল, দীর্ঘ 7 মাস ধরে ধুকে ধুকে মরছিল, তখন এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে দেখা যায়নি। অথচ কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করেছে এই জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন। কোথায় যাচ্ছে সেই টাকা? জাতীয় নাগরিক পার্টিতে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের তালিকায় আশিকুরের নাম আছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আনিমুল ইসলাম বলেন, আহত ব্যক্তির তালিকায় নাম থাকলেও আর্থিক সহায়তার জন্য কোনো আবেদন করেননি পরিবার। কত বড় জালিয়াতি, কত বড় বাটপার তারা, ভেবে দেখুন। তার পরিবার তাদের শেষ সম্বল যেটা সব বেচে দিচ্ছে। তার পরিবার পয়সা না থাকার কারণে তার বুকের যে মানিক তার কোনো চিকিৎসা না করিয়ে বাড়ি ফিরিয়ে আনছে, জানে মারা যাবে। কিন্তু তা সত্ত্বেও নাকি তার পরিবার জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনে সাহায্যের জন্য যায়নি। এটা কোনো মেনে নেওয়ার কথা? এই পরিবারটা তো জানতো যে 5ই আগস্টে আমার ছেলে এরকম আহত হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ব্যক্তিদের তালিকায় আমার ছেলের নাম আছে, এটা তো জানার কথা না? তার পরিবার জানে না, এরকম বললে আমরা কি তাদেরকে সহজে ছেড়ে দেব? এটা তার পরিবার জানে, কিন্তু জানা সত্ত্বেও তার পরিবার তার ছেলের জন্য কোনো সাহায্য চাইতে যায়নি, এমনটাই দাবি করছে এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। কেন দাবি করছে?
কারণ তার পরিবার আর এসে ক্লেম করবে না যে আমাদেরকে টাকা দেওয়া হয়নি, তাদেরকে এবার কিছু টাকা দিয়ে চুপ করিয়ে দেওয়া হবে। আহত ব্যক্তির করিনি, যেহেতু এখন সে মারা গেছে, সরকারিভাবে ওই পরিবারের সহায়তার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হবে। যেহেতু এখন সে মারা গেছে, তাই কিছু হাজার টাকা দিয়ে ল্যাটা চুকিয়ে দেওয়া হবে। অথচ এই ছেলেটা যখন জীবিত ছিল তখন কেউ তার পাশে এসে দাঁড়ায়নি, তার বড় ভাই বলছে। সুতরাং এই ভিডিওটির মাধ্যমে জুলাই শহীদদের প্রতি ভালোবাসা, অভিনন্দন বা সম্মান, গৌরব যারা রাখে, যারা পোষণ করে, তাদের কাছে আমার একটাই বক্তব্য, একটাই প্রশ্ন। আপনারা এই ঘটনাটি শোনার পর, আপনাদের এই ঘটনাটি বোধগম্য হওয়ার পর, সব কিছু বোঝার পর, এই নাহিদ সার্জিসদের ব্যাপারে আপনারা কি ভাবনা পোষণ করবেন এবার আমি জানতে চাই একটু। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, তাই এতগুলো হত্যা করেছে, কিন্তু এরা তো আপনাদেরকে স্বাধীনতার স্বাদ দেখায়, এরা তো গণতন্ত্রের কথা বলে, এরা তো বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে, এরা তো শহীদদের রক্ত বৃথা যেতে দেব না এই স্লোগান দিয়ে নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করছে। তাহলে এরা কি ভণ্ড না? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসলে একটা কুইজ খেলা খেলি। এই মুহূর্তে অনলাইন ইনফ্লুয়েন্সারদের মধ্যে আমরা যদি জিজ্ঞেস করি যে শেখ হাসিনার সবচেয়ে বড় হেটার্স কে, যে শেখ হাসিনার প্রকাশ্যে ধরেন অপমানিত, লাঞ্ছিত অথবা টুঙ্গিপাড়া ঘুরাই দিলে সবচেয়ে বেশি মজা কে পাবে, নিঃসন্দেহে দুজন মানুষের নাম আসবে। একজন হচ্ছে ডাক্তার পিনাকি, আর হচ্ছে সাংবাদিক ইলিয়াস, রাইট? তবে শেখ হাসিনার ক্ষতি করতে গিয়া মনের অজান্তেই শেখ হাসিনার যে কত বড় উপকার করে ফেলছে পিনাকিদার সাংবাদিক ইলিয়াস, এটা তারা মনে হয় এখন কিছুটা বুঝতেছে, অথবা সামনে বুঝবো যে ভাই আপনি কি তার থেকে বড় বিশেষজ্ঞ বিশারদ হয়ে গেছেন। না, কেন এই কথাগুলো বলছি দেখেন, গতকালকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মোদির মধ্যে কথোপকথন হইল, সেখানে তারা একটা বক্তব্য দিল, আমরা যেটা শুনলাম আমাদের দেশ এবং ভারতেও, যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে না। এমনকি এই কথাটা যে গতকালকে মোদি প্রথম বলছে তা না, এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিকভাবে একদম হাইয়েস্ট অথরিটি থেকে বাংলাদেশকে বেশ কয়েকবার মেসেজটা দেওয়া হয়েছে। শেখ হাসিনার ফিরিয়ে আসার ইস্যু যেটা প্রত্যর্পণ চুক্তির আওতায়, এইটাতে আসলে মোদি কি বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রেক্ষিতে? ভারতের প্রথম সারির কোনো গণমাধ্যম এটা নিয়ে নিউজ করে নাই। আনন্দবাজার একটা নিউজ করছে, আমাদের প্রথম আলোকে কোট করে। প্রথম আলো নিউজ করছে শুধুমাত্র প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিক সাহেব, উনি একটা মন্তব্য করছেন যে ভারত বলছে ফেরত দিবে, এটা নিয়ে এই বক্তব্য। কিন্তু এইটা ছাড়া অথেন্টিক আর কোনো তথ্য সূত্র আমরা পাই নাই। এখন প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা কি ফেরত আসার বিষয় হয়তো বা আসতো, হয়তো ধরেন ভারত এক্সট্রিম লেভেল একটা সিদ্ধান্ত নিল যে ভারতের জনগণও যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই, শেখ হাসিনার জন্য সম্পর্ক খারাপের দরকার নেই, আমরা ফেরত দিয়ে দেবো যার যার দেশের বিপদ তার উপরে। এটা হয়তো বা হইতো, কিন্তু এখন কেন হবে না? কেন এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না প্রত্যর্পণ চুক্তির আওতায়? এখানে একটা কোটেশন আছে। যদি কোনো কারণে মনে হয় যে যাকে রাজনৈতিক ব্যক্তিকে ফেরত দিবে তার প্রাণ নাশের আশঙ্কা আছে, প্রত্যর্পণ চুক্তির এই কোটেশনটা ইউজ করে ভারত কিন্তু চাইলে না, ভারত চাইবে এবং শেখ হাসিনাকে ফেরত দেবে না। এবার আসেন কেন? ধানমন্ডি 32 যখন ভাঙা হইল, এটা তো শেখ হাসিনার বাড়ি নেই, এটা কার ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। ওই বাড়িটা ভাঙতে 1 থেকে 1.5 দিন, 2 দিন খালি ভাঙাভাঙি হইল, উৎসুক জনতা দেখলো। তো এই যে 2 দিন ভাঙলো, রাষ্ট্রের সিস্টেম থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তিনি কি প্রোটেকশন দিতে পারলেন? সেনাবাহিনী কি সেখানে এটা সফল হইল যে রাষ্ট্রের একটা সম্পত্তি ভাঙচুর হচ্ছে, জনগণের হোক, সরকারি হোক, বেসরকারি হোক, ঐতিহ্যবাহী একটা জায়গা ভাঙচুর করা হচ্ছে? তো সরকার যদিও বলছে, এখন আমরা কেন বলতেছি যে সরকার তো বলছে এটা ভাঙার পক্ষে ছিল না, যারা ভাঙছে উচিত করে নাই, কথাটা কিন্তু এরকমই ছিল। শেখ হাসিনা একটা বক্তব্যের জের ধরে, যাই হোক, রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন তার দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া। তো যেহেতু ওই দিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরকে সরকার প্রোটেকশন দিতে পারে নাই, এখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে 32 দৃশ্যের প্রেক্ষাপটে যদি শেখ হাসিনার পাবলিকলি প্রকাশ্যে
কোনো মব জাস্টিসের শিকার হইতে হয় এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে, অথবা তার মাইরেও ফেলা হয়, তো সেই ক্ষেত্রে এই সরকার কি তাকে প্রোটেকশন দিতে পারবে? এই উত্তাল জনতা বা এই উত্তাল স্রোতের সাথে আমরা এটা যেখান থেকে ক্রিয়েট হোক, তবে আমরা জানি 32 স্রোত ক্রিয়েট শেখ হাসিনার বক্তব্যকে অগ্নি রূপে এটা কিন্তু কনভার্ট করছিলেন পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস। তারা পেছন থেকে যথেষ্ট ভূমিকা রাখছেন এবং তাদের ইশারায় কিন্তু এই বাড়িটা ভাঙা হয়েছে। এখন এই যে ব্যর্থতার জায়গা কোথায় সরকারের, বাট সরকার তাদের মতন একটা বক্তব্য দিছে, এরপরেও আন্তর্জাতিকভাবে প্রত্যর্পণ চুক্তি বলেন, রাজনৈতিক বন্দি বিনিময় চুক্তি বলেন, যেমন যেমন তারেক রহমান ওনারে ফিরানোর জন্য আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করে নাই, মেজর ডালিমরে বাংলাদেশে আনার জন্য কম চেষ্টা করছে। আপনার মনে হয় শেখ হাসিনা সরকার যদি মনে কইতো $2-4 মিলিয়ন খরচ করো, নিশ্চয় করছে, কিন্তু ফিরে আনতে পারে নাই। কেন? কারণ এই ব্যক্তিটা যদি বাংলাদেশে আসতো আওয়ামী লীগের সময়, মেজর ডালিমের ফাঁসি নিশ্চিত ছিল, ইহাতে কোনো ভুল নাই। তো তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশে সরকার মনে করছে যে ফাঁসি এটা মানবাধিকার লঙ্ঘনের একটা বিষয়, সো তাকে ফেরত দেওয়া যাবে না, কারণ দেশে তার প্রাণের নিরাপত্তা নাই। সেই জায়গা থেকে একজন নর্মাল মেজর ডালিমের জন্য একটা রাষ্ট্র যদি এই সিদ্ধান্ত নিতে পারে, শেখ হাসিনার জন্য ভারত কোন লেভেলে সিদ্ধান্ত নিতে পারে? আর এই ক্ষেত্রে পিনাকিদা করছিলেন ক্ষতি, কিন্তু টেকনিক্যালি এটা একটা পয়েন্ট হিসাবে 100% ভারত মানবাধিকার সংস্থাগুলা, আর দেখেন জাতিসংঘ রিপোর্ট করছে, কিন্তু শেখ হাসিনার ফাঁসি চায় নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। আপনার বুঝতে হবে যে এখানে ইন্টারন্যাশনাল লেভেলে এই বিষয়গুলোকে কিন্তু মূল্যায়ন করা হয়। তো কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার ক্ষতি করতে গিয়া টেকনিক্যালি ওনার একটা বড় ধরনের উপকার করে ফেলছেন। কোনটা? যে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোল অথবা যে কোনো মিডিয়ায় ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে যে চ্যানেলগুলো ব্যবহার করা হবে সেটাতে আসলে ভারত সাড়া দেবে না। কেন? তারা প্রথমেই আনবে যে শেখ হাসিনার তো বাংলাদেশে প্রাণের নিরাপত্তা নাই। এখন প্রাণের যে নিরাপত্তা নেই এটা কেমনে প্রমাণ হলো? 32 ভাঙা দিয়া প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে তার মাইরা ফেলা হবে। এবার মনের জ্ঞাত সারে হোক অজ্ঞাত সারে হোক, অ্যাডভান্টেজটা কিন্তু আওয়ামী লীগ বনাম শেখ হাসিনা পাচ্ছেন। কারণ শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতে ফিরিয়ে আনার ইস্যুতে ভারত কিন্তু একটা বক্তব্য দিচ্ছে যে আলোচনা হয়েছে, কিন্তু বলা যাবে না কি আলোচনা হয়েছে। এখন আমাদের প্রেস সচিব যেটা বলছেন আপাতত আমরা এটা বিশ্বাস করছি, তো ওনার কথায় তো ওইরকম কোনো কিছু আসে নাই যে ভারত ফেরত দিবে কিনা, নাকি? যাই হোক, দেখা যাক কি হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকের ভিডিওটি যে বিষয়টি দেখতে পেয়েছেন, ভারতের নরেন্দ্র মোদীর সাথে অবশেষে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।